প্রথম কথা হলো ভাষা শহীদ দিবস কথাটা এই কিছুক্ষণ আগে আপনি ব্যবহার করলেন। এটা কখন থেকে চালু হলো? শহীদ দিবসই ছিল এটা। অন্তত আমার যতটুকু মনে আছে, পাকিস্তান আমলের শেষ পর্যন্ত 1971 পর্যন্ত কখনোই আমরা ভাষা শহীদ দিবস কথাটা শুনিনি। বাংলাদেশ হওয়ার পরেও বহুদিন তা শুনিনি, কিন্তু সবসময় বলেছে শহীদ দিবস। সেটা ভালো হোক মন্দ হোক, শহীদ দিবস পালন করা হয়েছে 21শে ফেব্রুয়ারি। একটা পরিবর্তন আমরা দেখেছি, আগে প্রভাত ফেরি হতো পাকিস্তান আমলে, ছাত্রছাত্রীরা বিশেষ করে তরুণরা ভোরবেলা গিয়ে খালি পায়ে হেঁটে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। পরে বাংলাদেশ হওয়ার পরে কোনো এক পর্যায়ে, সেটা আমার স্মৃতিতে মনে নেই, এটা মধ্যরাত থেকে শুরু হলো। এবং এই মধ্যরাত থেকে শুরু হওয়াটাই একটা বিপজ্জনক ঘটনার জন্ম দিল আমাদের মধ্যে। সেটা কি, মাঝে মাঝে সেখানে মারামারি হয়। আরেকটা ঘটনা হলো, এই শহীদ দিবসের নামের আগে একটা বিশেষণ লাগিয়ে এটাকে ছোট করে দেওয়া। যারা লজিক পড়েন তারা সকলে জানেন, কোন জিনিসের মধ্যে যখন সকল মানুষ হলো বড় সেট, হ্যাঁ, তারপরে সেকেন্ড সেট হলো ছোট মানুষের সাথে, সকল মানুষের সাথে আরেকটা শব্দ যোগ করলেই হয়। যখন আমরা বলি পুরুষ মানুষ, তাহলে সেটটা ছোট হয়ে যায়, বা নারী মানুষ হলে অসহায়, তো সবটা ছোট মানুষ হয়ে যায়। তো এইভাবে তারা ভাষা শহীদ কথাটা বলে এটাকে ছোট করা শুরু করেছে। ভাষা শহীদ দিবস কথাটা বলে শহীদ দিবসের যে ব্যঞ্জনা তাকে কমিয়ে ফেলা হয়েছে। সকল মানুষ থেকে পুরুষ মানুষ যেমন একটু কম সংখ্যায়, শহীদ দিবস থেকে ভাষা শহীদ দিবস একটু কম, তা অন্য শহীদদেরকে বের করে দেওয়া হলো। কিন্তু আগে তো শহীদ বলতে ভাষা শহীদ দিবসে বোঝানো হতো। এই এক। 2 নম্বর, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এসে যারা বাংলাদেশে 21শে ফেব্রুয়ারিকে ভুলে যেতে চাইছিল তাদের একটা সুযোগ পেয়েছে। কিন্তু মজা হচ্ছে কি, এটা দিয়ে তারা এক ঢিলে যাকে বলে 2 পাখি মারা, সেটা তারা সম্পন্ন করতে পেরেছেন। যেহেতু কতজন প্রবাসী বাঙালি উদ্যোগ নিয়ে জাতিসংঘের মহাসচিবকে রাজি করিয়েছেন যে আমাদের শহীদ দিবসের দিবসেই আপনি একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করেন। এর সাথে শহীদ দিবসের কোনো সম্পর্ক আসলে নেই। মানে জাতিসংঘ শহীদ দিবস পালন করছে না, আমাদেরকে বাধ্য করছে শহীদ দিবসকে মাতৃভাষায় রূপান্তরিত করতে। শহীদ দিবস হয়েছিল মাতৃভাষাকে রাষ্ট্রভাষায় উন্নীত করার আন্দোলন। এখন হয়েছে কি, রাষ্ট্রভাষাকে মাতৃভাষা অবনমিত করার আন্দোলন। কিন্তু জিনিসটা আপাত প্রগতিশীল। এই কথাটা তাৎপর্য এখানে যে আমাদের বর্তমান যে রাজনৈতিক অবস্থা, তাতে দেখা যায় এইটা সর্বত্রই ঘটছে। সুতরাং ঘটনাটাকে আমরা বলতে পারি প্রতীকী, বা ইংরেজিতে বলে অ্যালেগরিক্যাল। অ্যালেগরিটা কোথা থেকে তৈরি হলো? গোটা দেশের অবস্থা বোঝা যাচ্ছে এই রাষ্ট্রের ভাষানীতি নিয়ে। কারণ বাংলাদেশ রাষ্ট্রটা গড়ে উঠেছিল যে সমস্ত দাবিতে, সেই সমস্ত দাবির একেবারে সামনে পতাকা স্বরূপ ছিল ভাষার দাবি। মানে ভাষার দাবির জন্য বাংলাদেশ হয়েছে এই কথা আমি বলছি না, এটা প্রচার করা হতো এক সময়। মানুষের যেটাকে বলা হয় বস্তুগত জাগতিক সাংসারিক স্বার্থ, সেটা যদি জড়িত না হয়, মানুষ কিন্তু প্রাণ দিতে যায় না। অনেক সময় কিছু কিছু মানুষ আদর্শের জন্য প্রাণ দেয়, কিন্তু এটা দাঁড়ায় যে বস্তুগত ভিত্তির উপর বাংলাদেশিরা মনে করছেন এখন তাদের সেটা অর্জিত হয়ে গেছে। তারা রাষ্ট্র পেয়েছে, পতাকা পেয়েছে, জাতিসংঘে আসন পেয়েছে, এবং তাদের সবচেয়ে বড় যে দরকার ধন সম্পদের উপর তাদের একাধিপত্য বিস্তার করা, সেটা হয়েছে। যেমন জাতীয়তাবাদ কথাটাকে আমরা অনেক সময় মনে করি প্রগতিশীল, কিন্তু জাতীয়তাবাদের মূল বক্তব্য ছিল যে গোটা জাতির প্রতিনিধি হবে জাতির একটি অংশ, ওই অংশের স্বার্থকে জাতির স্বার্থ হিসেবে প্রচার করা হতো। এখন আসেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কথাটার মধ্যে একটা আবেগ জড়িত আছে, যেমন আমাদের ভাষার দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কিন্তু ভাষা যে মাতৃভাষায় রূপান্তরিত হলো, এটাতে ভাষার উন্নতি হলো না অবনতি হলো, এইটা ভাববার মতো অবকাশ যারা পালন করছে তাদের নেই। এই যে মানুষকে ভাববার মতো অবকাশ না দেওয়া, এইটারই ইংরেজি নাম হচ্ছে আইডিওলজি, চিন্তাহীনতার দিকে মানুষকে জাগ্রত করা। কাজেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস কিছুদিন এইভাবে পালন করত। এখন সেখান থেকে শুধুমাত্র এখন চলে গেল, দেখেন শহীদ দিবসকে আরো ছোট করার জন্য বাংলা একাডেমির বইমেলার নাম বদলে দেওয়া হয়েছে 21শে বইমেলা। কলকাতায় আছে কলকাতা বুক ফেয়ার। দেখেন, কলকাতা তো ভারতীয় শহর, সুতরাং সেখানে কলকাতা বুক ফেয়ার কথাটা ইংরেজিতে লেখে, উপরে কলকাতা বইমেলা লেখে। আর এটাকে ঢাকা বইমেলা না বলে, একটা আছে বইমেলা ছিল আগে আন্তর্জাতিক বইমেলা ঢাকা, এটা নাম হলো 21শে বইমেলা। এই যে 21শে একটা অর্থহীন শব্দে পরিণত করেছে। এটা যদি বলতে গিয়ে শহীদ বইমেলা, তাহলে শহীদের স্মৃতি আরেকটু হতো, অথবা 21শের শহীদ, এটা হলো ভালো হতো। এখন 21শের শহীদ থেকে ভাষা শহীদ বানিয়েছে। এটা হচ্ছে এক্স্যাক্টলি যেটাকে আপনারা বলেন প্রমিত বাংলা। এখন আসি এটাকে বাংলা ভাষার প্রতি অমর্যাদা করার জন্য যত সহজ রাস্তা আছে
তার মধ্যে সর্বোত্তম রাস্তা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা। আপনি এক ঢিলে কয় পাখি যে মারলেন দেখেন, জাতিসংঘের সাথে যুক্ত হলেন, সারা পৃথিবীতে বললেন দেখেন আমাদের একটা 21শে ফেব্রুয়ারি ছিল। এখন সারা আপনি যদি উইকিপিডিয়াতেও যান তাহলে সেখানে দেখবেন যে সারা পৃথিবীর লোক জানবে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটা আছে। আর ইংরেজিটাও তো অপূর্ব, মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আগে তো এই শব্দ জানতাম না, ইংরেজিও শেখাচ্ছে আমাদের নতুন করে। আগে মাদার টাং বলতো, এখন মাদার ল্যাঙ্গুয়েজ বলছে। অসুবিধা নাই, টাং আর ল্যাং এক জিনিস, কিন্তু এর মাধ্যমে সারা পৃথিবীকে খবর দেওয়া হচ্ছে বাংলাদেশ হচ্ছে এই দিবসের উৎপত্তি স্থল। কিন্তু কেন উৎপত্তি স্থল সেটা একেবারেই স্পষ্ট নয়। আমি একবার ব্রাক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়েছিলাম, আমাদের ভ্রাতৃপ্রতিম বিশ্ববিদ্যালয়, যেহেতু আমিও এরকম একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি করি। তো সেখানে এক ছাত্র আমাকে খুব জোরের সাথে প্রশ্ন করলো, ইংরেজি তো একটি মাতৃভাষা, আমি অস্বীকার করবো কিভাবে? আমি তো বাংলাদেশের শতকরা কতজন লোকের মাতৃভাষা জানি না, হয়তো এখনো শতকরা 1/1 মাতৃভাষা হবে না, কিন্তু 2-4 জনের মাতৃভাষা তো হতেও পারে। এবং সমস্যাটা হলো সেইটা স্বীকৃতি কি করে দেবো আমি? সংখ্যা গরিষ্ঠের মাতৃভাষাকে কার্পেটের নিচে চাপা দিয়ে ইংরেজি মাতৃভাষাকে স্বীকার করে। যে কোনো ভাষাতে যে কোনো না কারো কারো মাতৃভাষা হবে। এমনকি ভারতে দেখা গেছে সংস্কৃত নাকি 500 লোকের মাতৃভাষা ছিল 1947 সনে 48 সনে। তো হতেই পারে, কিছু কিছু লোক তো শুধু সংস্কৃতেই কথা বলে। কিন্তু সমস্যা হচ্ছে, আসল সমস্যা আসে এখন, একটা ভাষাকে জাতীয় ভাষা অথবা ভারতীয় হিন্দিতে বলে আধিকারিক ভাষা, ইংরেজিতে অনুবাদ করে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অথবা আমাদের এখানে অনুবাদ করেছে আমরা রাষ্ট্রভাষা। এইটা কেন করা হয়? মার্কিন যুক্তরাষ্ট্রে তো কোথাও রাষ্ট্রভাষার কথা তাদের সংবিধানে নাই, কিন্তু আমরা আত্মপ্রতিষ্ঠার জন্য, নিজেকে নিশ্চিত করার জন্য আমাদের সংবিধানেই লিখেছি প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। হবে, হইবে, হয় এসব নাই, কিন্তু কোনো ক্রিয়া নাই। বাংলা বাক্যের একটা মজা হচ্ছে ক্রিয়া ছাড়া বাক্য করা যায়। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা, এখানে ক্রিয়াটা উজ্জ্বল আছে। তো সেই দেশেই এখন দেখেন আইন করেও রাষ্ট্রভাষা হিসেবে সংবিধানে স্বীকৃতি দিয়েও আপনি এটা বাস্তবায়িত করতে পারছেন না। তাতে হচ্ছে নাকি, সংবিধান যে তাদের দৃষ্টিতে একটি কাগজ মাত্র, সেটা পুনঃপ্রমাণিত হচ্ছে। অথচ মার্কিন দেশে দেখেন সংবিধানের মাত্র 8টি ধারা তাদের সংবিধানে, তারা অনেক সংশোধনী করেছেন বটে, কিন্তু তাদের কোনো সংশোধনী তো রাষ্ট্রভাষা ইংরেজি বলা হয়নি, বলার দরকার নাই, কারণ ওটা ইংরেজি আছে সেখানে। আমাদের এখানে বাংলা না বললেও বাংলায় হতো। তো এখন তাহলে কাজের কথায় আসি আমি। আরেকটা কথা হলো, ইংরেজি কখন রাষ্ট্রভাষা হলো আমাদের এখানে? ইংরেজিও এটা কোনো আইন করে ঘোষণা করেন। ইংরেজিও যখন বললো কি সরকারি চাকরিতে ইংরেজি না জানলে আর দেওয়া হবে না, এটা 1844-এর পরে, মানে ম্যাকলের তথাকথিত ভাষা নীতি ঘোষণার প্রায় 10 বছরের মাথায় হার্ডিঞ্জ বলে এক ভদ্রলোকের নামে হার্ডিঞ্জ ব্রিজ আছে, সেইটা নয়, এটা আগের একটা হার্ডিঞ্জ। তো এই লোকের সময় 1844 সালে বলা হল কি সরকারি পরীক্ষায় এখন ইংরেজিতে পাশ করতে হবে। এর আগে থেকে কিন্তু লোকে নিজে স্ব-উদ্যোগ যাকে বলে ইংরেজি শিখছিল। কলকাতায় প্রথম ওই অধ্যাপক আব্দুর রাজ্জাকের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বলতে গিয়ে আমি একটা ফ্রয়েডীয় ভুল করেছিলাম, ফ্রয়েডের ফাঁসকা বলে যেটাকে। আমি বলছিলাম ডেভিড হিউম না, ডেভিড হেয়ার ওই ভদ্রলোকের নাম। ডেভিড হেয়ার সাহেব গেলেন রামমোহন রায়ের বাসায় 1816 সনে, তখন সেখানে বললেন যে এখানে ইংরেজি শেখার যে কথা চল হয়েছে, বলছেন এই কথাই হচ্ছে ভারতীয় সাম্প্রদায়িকতার উৎস, যে হিন্দু যুবকদের জন্য, হিন্দু কথাটা তারাই ব্যবহার করেছেন, একটা ইংরেজি শিক্ষার কলেজ করা দরকার। এবং এইটা তারা করলেন পরের বছর 1817 থেকে আমরা বলি এটার নাম হিন্দু কলেজ। অনেক পরে এটা ঘুরে ফিরে প্রেসিডেন্সি কলেজ হয়ে এখন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়েছে। মূল বক্তব্যটা কি ছিল? ইংরেজি শেখার জন্য। এই উদ্যোগ কিন্তু বেসরকারি, 2-1 বেসরকারি ইংরেজ, তার মধ্যে ডেভিড হেয়ার একজন, উনি প্রায় বলতে গেলেন একজন স্কুল শিক্ষক, উনি স্কুল চালাতেন আগে। তখন অজস্র রামতনু লাহিড়ীও তৎকালীন বঙ্গ সমাজ বইতে আপনি দেখতে পাবেন, শিবনাথ শাস্ত্রীর লেখা অজস্র কাহিনী পাবেন লোকে কিভাবে প্রাইভেটলি ইংরেজি শিখছিল। অর্থাৎ সমাজে যখন আসল জায়গায় টান পড়ে, সেটা কি সরকারি নিয়োগ, ব্যবসা বাণিজ্য, সমাজে মর্যাদা, আপনারা যেটাকে সিভিল সোসাইটি বলেন, সেই জন্য ইংরেজি চালু হয়েছিল। কিন্তু বাংলাদেশ স্বাধীন হবার পরেও 21 ফেব্রুয়ারি আন্দোলন সফল হলো, 4 বছরের মাথায় পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা বাংলা হলো, যেটা দাবি করা হয়েছিল সেটা হলো, কিন্তু পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হয়নি, ওটা কাগজেই ছিল। এবং সরকারিভাবে বলা হয়েছিল 1976 পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রভাষা ইংরেজি থাকবে, 76-এর পরে উর্দু এবং বাংলা হবে। এর আগে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, বাংলাদেশ 1972-এ সংবিধানে লিখলো যে এটা রাষ্ট্রভাষা এখন বাংলা হবে, আর কোনো ইংরেজির জায়গা নেই। কিন্তু পরোক্ষভাবে ইংরেজিকে স্বীকার করা হলো আন্তর্জাতিক ভাষা হিসেবে, যে সংবিধানের মূল পাঠ বাংলা হলেও এর একটা অনুবাদ, প্রামাণ্য অনুবাদ ইংরেজি থাকবে, রাষ্ট্রীয় অনুবাদ। কিন্তু এরপরে কি হলো, ইংরেজি বাংলাদেশে 1 নম্বর ভাষার পদ থেকে একেবারে বিচ্যুত হয়নি, যদিও স্বাধীনতার পরের প্রথম 3.5 বছরের প্রশংসা করতে হবে, অন্যান্য সমালোচনা থাকলেও সে প্রশংসা কি,
ব্যাংকের নাম বাংলায় হয়েছিল। এখন লোকে ভুলে যেতে পারে, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, 4টা ব্যাংক হলো। জাতীয় ব্যাংক যেটা সেটার নাম হলো সোনালী ব্যাংক। করার বিষয় আগের যেটা ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ছিল, হাবিব ব্যাংক ইত্যাদি উঠে গেল, এগুলো অগ্রণী ব্যাংক হলো। আমি আর মনে নেই, ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকের নাম হলো পূবালী ব্যাংক। মানে কিন্তু এটা কি অপরাধ করেছিল? বাংলা গ্রামীণ ফোন যদি সারা পৃথিবীতে চালু হতে পারে, গ্রামীণ ব্যাংক চালু হতে পারে, সবাই গ্রামীণ একটা বাংলা কথা ইংরেজিতে রপ্তানি হয়েছে। মিৎসুবিশি যদি জাপানি শব্দ পৃথিবীর শব্দ হইতে পারে, হোন্ডাই হইতে পারে, অথবা কোরিয়া থেকে হুন্দাই হইতে পারে, তো বাংলা পূবালী, রূপালী, সোনালী, রজত স্বরূপ, তাই না? কত সুন্দর সুন্দর জনতা, এগুলো ব্যাংকের নাম হিসেবে উঠে গেল কেন? কেন এটা ইস্টার্ন আবার কেন শুধু মার্কেন্টাইল ব্যাংক হলো ইস্টার্ন বাদ দিয়ে? এইটার মধ্যেই বোঝা যাবে মানসিকতা। মানে সোজা কথা বলতে গেলে বাংলা তারা মনে করছেন অর্থনৈতিকভাবে যাকে বলা হয় সম্পদশালী হওয়ার জন্য উপযুক্ত মাধ্যম নয়, ইংরেজি মাধ্যম। এটা হলো 1 নম্বর। আরেকটা হচ্ছে সুবিধাবাদ। বর্তমানে যারা ক্ষমতায় আছেন, আমি সরকার বলছি না, বর্তমান সামাজিকভাবে যারা ক্ষমতায় আছেন, ব্যবসা বাণিজ্য ধরেন, আমাদের এখানে যত যে নতুন বড় বড় হাসপাতাল হয়েছে, সেগুলির চিকিৎসার জন্য আপনিও যান, আমিও যাই, ঘুরে ফিরে ওষুধগুলোতে যাইতে হয়। আমরা বলেন এগুলোর নাম বললে লোকে আমাকে শত্রু বাড়াতে অনেকে নিষেধ করে, তো বলবে নাম বলছি, বাড়লে বাড়ুক। তো যেমন কি কি সুন্দর সুন্দর নাম। প্রথমে ছিল অ্যাপোলো, এখন বদলেছে এভার কেয়ার। দেখেন ইংরেজিতে কি ইংরেজি, অ্যাপোলো একটা গ্রিক মিথ ছিল, এটা এভার কেয়ার। এটা কোন দেশের মিথ করেছিল? এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে, বোঝা যাচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষার নাম হচ্ছে এইটাই। সেকেন্ড, আমাদের বাড়ির পাশে স্কোয়ার, তাই না? আরো আপনি নাম করতে পারেন, আমি বলি না, ল্যাবেট, যত হাসপাতাল আছে। আর 2-একটা ব্যক্তির নামে যেগুলো দিছে সেগুলি শুধু বাংলা আছে, সম্প্রীতার মতো। এই যে আমাদের আরেকটা ইউনাইটেড, দেখেন তাহলে এইখানে রোগী যে ডাক্তার যে তারা সকলেই কিন্তু ইংরেজি ভাষী নয়, বেশিরভাগ রোগী অন-ইংরেজি ভাষী, অ-ইংরেজি নয় স্যার, অন-ইংরেজি বলতে হবে, অ-উপজাতি নয়, অনুপজাতি। বাংলা ভাষা শিক্ষার মানও অনেক কমে গেছে স্যার। এই জন্য এর কারণ কি? বাংলা ভাষা হয়েছে এখানে প্রাকৃত জনের ভাষা। আগের ভাষায় ভদ্রলোকেরা প্রাকৃত জন বলতে থাকে, মানে 2য় শ্রেণীর নাগরিকদের ভাষা। ইংরেজিতে বলে ডেনিজেনদের ভাষা, সিটিজেনদের ভাষা নয়। এই কারণেই বাংলার অবনতি হচ্ছে। কিন্তু 1952 সনের আন্দোলনে আমরা শুধু রাষ্ট্র গঠনের কথাটা বাদ দিলেও বলে দাবি তুলেছিলাম উর্দু উন্নয়ন বোর্ড, উর্দু বাংলা 2টাকে সংযোগ স্বীকৃতি দিয়ে বাংলাদেশ হবার পর আমরা 2টোকে একটা করলাম। এই কথাগুলি সকলেই জানেন, এগুলি বলার জন্য আমি ক্লান্তি বোধ করি। যে তারপরে যে বাংলা একাডেমি হলো, সম্মিলিত বাংলা একাডেমি, তার যে কৃতকর্ম, ধরেন একটা উদাহরণ দিই আমি, বাংলা ভাষার প্রতি তাদের যে মর্যাদা দেওয়ার ক্ষমতা নাই, এখনো পর্যন্ত একটি বাংলা ব্যাকরণ স্কুল পাঠ্য তারা লিখতে পারেননি। কিন্তু আপনি বলেন কেন? আমাদের 6ষ্ঠ 7ম শ্রেণী থেকে তো একটা বাংলা ব্যাকরণ থাকেই টেক্সট বুক বোর্ডে, ওটা পড়লে বোঝা যায় যারা লিখেছেন তারা অনেক বাংলা ভাষা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, অথবা দুঃখের সাথে বলছি অন্য কোনো ভাষা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তাহলে আমরা আজীবন যে অভিযোগ করে এসেছি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, এখন আমি এটা বললে লোকে বলে আপনি মাদ্রাসা শিক্ষা সমর্থন করছেন। আমি যে আগে কথাটা মনোযোগ দিয়ে শুনেন, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল আমরা কেউ তো ধর্ম শিক্ষার বিরোধিতা করতে পারি না। এখানে বাংলা সাহিত্য প্রচারে প্রধান ভূমিকা নিয়েছিলেন খ্রিস্টান মিশনারিরা। উইলিয়াম কেরি যে বইটা অনুমোদন করবেন না, সেটা পাঠ্য বই হিসেবে ছাপা হবে না। ব্যাপারটা এমন নয় যে খ্রিস্টানদের লেখা বই আমরা পড়েছি, বাঙালি হিন্দুরা যে বই লিখেছে সবগুলো খ্রিস্টানদের অনুমোদিত না হলে এটা পাঠ্য বই হিসেবে তখন স্বীকৃতি পেত না। প্রফেসর রাজ্জাকের যে নতুন থিসিস বেরিয়েছে তাতেও পড়ে দেখেন এই কথা আছে। এইভাবে খ্রিস্টান মিশনারিরা বাংলা ভাষার ধাত্রী হয়ে দাঁড়িয়েছেন। তাতে খ্রিস্টান মিশনারিরা বেশিরভাগ লোকে খ্রিস্টান করতে পারেনি, কিন্তু বাংলা ভাষার উন্নতি হয়েছে তাতে। এটাকে বলে কি জোয়ারের পরে যে সে রেশ রেখে যায়। কিন্তু মৌলবীরা এই কাজটা করতে পারে নাই, তারা ইসলাম প্রচার করেছে অন ইসলামিক ভাষায়। আমি বলবো অর্থাৎ যে দেশের ভাষা নয় সেই ভাষায় ইসলাম প্রচার করা ইসলামিক কাজ নয়। এই জন্য তুরস্কের তুর্কি ভাষা, ইরানের ফার্সি ভাষা, এগুলো আদি ইসলামিক ভাষা নয়, এখন এগুলিকে লোকে ইসলামিক ভাষা বলে। উর্দুকেও ইসলামিক ভাষা বলে, কিন্তু বাংলা ইসলামিক ভাষা হতে পারলো না কেন? এই ভুল নীতির ফলে। আমি বলছি এখন ভারতবর্ষে 400 বছরেরও বেশি, আমি কমিয়ে বলছি, ফার্সি ছিল রাষ্ট্রভাষা, রাজভাষা। বাংলাদেশেও তাই, কিন্তু বাংলাদেশের মানুষের মাতৃভাষা ফার্সি হয়নি। কিন্তু ফার্সি থেকে আমরা অনেক চোরাগুপ্ত শব্দ নিয়েছি, সীমানা, সরহদ্দ, আমরা কথা মোগল, পাঠান, হদ্দ হলো, ফার্সি পড়ে তাঁতি, এই সমস্ত কথা আমরা মুখস্থ জানি ওই যুগ থেকেই। আমরা আদব কায়দা আরবি থেকে নিয়েছি, তাই না? কিন্তু আবার ইংরেজির সাথে মিলিয়েছি আমরা, অফিস আদালত, কিন্তু এইটুকুই। এখন সেখান থেকে শিক্ষাটা বলি, ইংরেজির অবস্থা তাই।
ইংরেজি মানুষের মাতৃভাষা হয়নি। এখন যারা মনে করছেন যে আন্তর্জাতিক মাতৃভাষার কল্যাণে ইংরেজি বাংলাদেশের মাতৃভাষা হয়ে উঠবে, আমি মনে করি তারা যে স্বর্গে বাস করছেন এটাকে বলে অলিক স্বর্গ। ইংরেজি শব্দটাই সুন্দর, ইউটোপিয়া, অর্থাৎ যে জগৎ নাই সেই জগৎ তারা চিন্তা করছে। বাংলাদেশের মানুষ নানা সময় নানা ইউটোপিয়া ভুগেছেন। এই কথাটাকেই আহমদ সাহেব আক্রমণ করেছিলেন বাঙালি মুসলমানের মন প্রবন্ধে, যেটা নাম অলৌকিকতার ভূত। তারা মনে করেন কেউ এসে আপনার দেশকে একদিন মাতৃভাষা বদলে দেবে আলাদিনের চেরাগের মতো। কিন্তু যেটা হবে এটা কি, এই ইউটোপিয়া মানে যেটা হবে না, কিন্তু তারা মনে করেন হবে। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে কি, দেশকে তারা দুই জাতিতে বিভক্ত করতে সক্ষম হয়েছে ইতিমধ্যে। অর্থাৎ যারা ইংরেজি জানেন এবং যারা ইংরেজি জানেন না, এই দুই জাতির মধ্যে একটা ভেদ অলরেডি তৈরি হয়ে গেছে। দ্বিতীয় ভেদটা হচ্ছে তারা এই দেশের মানুষকে ইংরেজি তো শেখাতে পারবেনই না, কারণ সেই শিক্ষার কাঠামো তাদের নাই। তার প্রমাণ কি, কোনো ঔপনিবেশিক দেশে এটা হয়নি। যেমন ধরেন ফিলিপিন্স, একটু ধরেন, যেটা স্পেনের উপনিবেশ ছিল 400 বছরের বেশি। সেখানকার শিক্ষিত লোকেরা স্প্যানিশ জানে, কিন্তু সাধারণ মানুষকে তগালগ ভাষায় বলতে হয় অথবা অন্যান্য আঞ্চলিক ভাষায় কথা বলে। এটা হবে না। মানে আমাদের দেশের উদাহরণ, সর্বোচ্চ উদাহরণ দিচ্ছে তারা। ফিলিপিন্সে ইংরেজি মিডিয়াম চলে, আমরা চালাবো না। আপনি চালান, তাহলে আপনি ইচ্ছা করে যদি বলেন আপনি দাস হতে চান, একটা সুন্দর কথা আছে, বলে পৃথিবীতে ইতিহাস সাক্ষী দিয়ে বহু জাতিকে দাস বানানো হয়েছে, দে ওয়ার এনস্লেভড। কিন্তু যারা নিজেরা নিজেদেরকে দাস বানায়, দোজ হু এনস্লেভ দেমসেলভস, এদের কোনো মুক্তি নেই। প্রশ্নটা হচ্ছে কি, অনেক সময় আমি পরাজিত হয়ে বন্দী হয়েছি, আমাকে দাস করা হয়েছে, কিন্তু স্বেচ্ছায় যারা দাসত্ব বরণ করে, সেই দুর্ভাগা জাতির গুলির মধ্যে এই বর্তমান যে জাতির নাম দিয়েছেন আপনারা বাঙালি জাতি, এটা তার মধ্যে পড়ছে। কিন্তু আসল ঘটনা কি, বাঙালি জাতির সবাই এর জন্য দায়ী নয়। কান টানলে মাথা আসে। আমাদের কানটা হচ্ছে এখন যারা ক্ষমতা ভোগ, দখল এবং কায়েম করছেন, এটা তাদের দায়িত্ব। আমার তো কপাল খারাপ, মাঝে মাঝে ধানমন্ডি দিয়ে আমাকে যেতে হয়, 31 নম্বর রাস্তা দিয়ে যেতে হয়, কারণ 32 নম্বর দিয়ে যাওয়া যায় না। ঘুরে যাই ধানমন্ডি যাওয়ার সময়, সেখানে একটি স্কুল আছে মাস্টার মাইন্ড, তো তার দরজায় লেখা থাকে 21-এর চেতনা, 21 অমর হোক। তো মজাই লাগে, স্কুলের নাম মাস্টার মাইন্ড, সেটা আবার বাংলায় লেখে ওই দিন মাস্টার মাইন্ড স্কুল। কেউ কেউ আবার লেখে মাস্টার মাইন্ড পরিবার। মানে হচ্ছে টলস্টয় সাহেবের কথাই মনে পড়ে। উনি বলতেন ওই যে আনা কারেনিয়ার শুরুর বাক্যটি তোমরা সকলেই জানি, সকল সুখী পরিবার একরকম হলেও অসুখী পরিবারগুলির অসুখ এক রকম। তা আমাদের বাংলাদেশের অসুখটা একটু অন্যরকম আছে। সকল আত্মসম্মান সম্পন্ন জাতি নিজের দেশের ভাষায় দেশের সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা করবে। লক্ষ্যটা কি, দেশের সবাইকে আপনি শিক্ষিত করতে চান কি চান না, আপনার নীতির মধ্যে এটা আছে। অর্থাৎ আপনার দেশে যারা কৃষি কাজ করে, আপনার যেটা যারা শ্রমিকের কাজ করে, তাদেরও কিছুটা অক্ষর জ্ঞান, বিদ্যা শিক্ষার দরকার আছে কিনা। যদি আপনার দেশের প্রযুক্তিগত উন্নতি হয়, তাহলে তো শিক্ষা ছাড়া এটা করতে পারবে না। নাহলে কোরিয়া থেকে যে বাংলাদেশ থেকে যে শ্রমিক নেতা, তাদেরকে কোরিয়ান ভাষা হয় এখানে শেখানো, ওখানে শেখায় কেন? কারণ সে মেশিন চালাতে পারবে না। তো বাংলাদেশে আমরা এটুকু শিক্ষা দিতেও এখন প্রস্তুত নই, যে কারণে আমরা বিদেশি ভাষা শিক্ষা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি। কিন্তু আসলে চেষ্টা করছি কি, এখন দেখা যায়, কালকে খবর পেলাম 31,000 BCS কোয়ালিফাইড লোক বেকার, মানে তাকে প্লেস করতে পারছে না। এখন আমরা যারা বিশেষ পরীক্ষা অংশগ্রহণ করতে পারি নাই, এমন তো আমরা লক্ষ্য করবো, মানে চাকরি প্রার্থী কিন্তু ওই পরীক্ষা কোয়ালিফাই করি নাই, তা আমাদের কি অবস্থা। যা হোক, দেশে সার্বিকভাবে যদি আপনি দেখেন, একটা জাতিকে দুই জাতিতে বিভক্ত করার অনেক রকমের হাতিয়ার আছে। যেমন আগে ব্রিটিশ আমাদের সুবিধাজনক হাতিয়ার ছিল মানুষকে ধর্মভিত্তিতে ভাগ করা। মুসলমানরা এই দেশের শাসক শ্রেণী ছিল, সুতরাং এখানকার কৃষক যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাকেও বিদেশে ঘোষণা করলেন, যেটা বঙ্কিমবাবু অত জিনিয়াস এই কাজটা, খারাপ কাজটা করেছেন, যার একটা অন্যতম পরিণতিতে আমরা 1947 দেখেছি, দেশভাগ ইত্যাদি। আমি ভারত ভাগকে খুব একটা খারাপ কাজ মনে করি নাই, মনে করি বাংলা ভাগ ওটা তো খারাপ কাজ। বাংলা যদি বিভক্ত না হয়ে একসাথে ইন্ডিয়াতে থাকে অথবা পাকিস্তানে থাকে অথবা এখন যেমন স্বাধীন থাকে, তাহলে ভালো হতো। তো লাভের মধ্যে আমাদের হয়েছে কি, বাংলাদেশে বিভক্ত হয়ে কিছু অংশ ভারতে চলে গেছে, কিছু অংশ পাকিস্তানে চলে গেছে। পাকিস্তান থেকে আমরা কোনো হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছি, আসে দেখুন আমরা দাসের মতো ব্যবহার করছি। অত ভাষার প্রশ্নে বলছি, ভারতে ইংরেজির একটা কাহিনী আছে। কারণ ভারতে ফার্সি রাজভাষা হলেও ভারতের মানুষের ভাষায় পরিণত হয়নি, সুতরাং ফার্সির জায়গা ইংরেজি দখল করেছি। কিন্তু বাংলাদেশে ফার্সির জায়গা ইংরেজি দখল করতে কোনো কারণ ছিল না। বাংলা তো একটা বিকশিত ভাষা, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জাতি আছে যাদের ভাষার ধরেন সাহিত্য বিকশিত হয়নি, তাদের ভাষারও বিকশিত করার উদাহরণ রাশিয়াতে আমরা দেখেছি। বিপ্লবের পরে অনেক ভাষা যাদের অক্ষর ছিল না, তাদের অক্ষর দিয়েছে।
তো এখন সার কথা হচ্ছে, বর্তমানে বাংলাদেশে যে নতুন শ্রেণী ক্ষমতায় এসেছেন তাদের মতলবটা কি এটা আমাদের বুঝতে হবে। তাদের যা নীতিকে তারা জাতীয়তাবাদ বলছেন, সেক্ষেত্রে দেখা যায় দুইটা বড় গ্রুপ আছে আমাদের জাতিতে। একদল বলে আমরা বাঙালি জাতীয়তাবাদী, একদল বাঙালি জাতীয়তাবাদী। কিন্তু ইংরেজি ভাষার প্রশ্ন জিজ্ঞাসা করেন, দুই দলের মধ্যে কোনো পার্থক্য নেই। সেইখানে মানুষের মধ্যে কোনো আশার সঞ্চার হয় না। এছাড়াও এই দুই দলের বাইরে একটা তৃতীয় দল আছে, যেখানে সিভিল সোসাইটি বলে, যারা ব্যাংক চালায়, যারা সংবাদপত্র চালায়, টেলিভিশন চালায়, এমনকি আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় চালায়। এখানে আরেকজন প্রফেসর সাহেব আছেন। আমরা সব বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় শিক্ষা দেওয়ার কথা কল্পনা করতে পারছি না, অথবা আমাদের কোনো উত্তরণের পরিকল্পনা নেই, কোনো ডেল্টা প্ল্যান নাই। দেখেন, অর্থাৎ 2071 সনের মধ্যে আমরা বাংলা মিডিয়ামে যাবো এমন কোনো ঘোষণা কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিয়েছে? তাদের কোনো প্রোগ্রাম নেই। তাতে বোঝা যায় তারা কিন্তু দাস থাকতে খুশি। আসলে তারা বিদ্যা চর্চা আগ্রহী নয়। তারা এটা জানে না যে মাতৃভাষা ছাড়া কোনো দেশে বিদ্যা চর্চা হয় না, হলেও সেটা বহুদূর বিকশিত হয় না। কারণটা কি? আপনি এই বিদ্যা চর্চার অভিযানে সারা জাতিকে, সকল দেশবাসীকে অন্তর্ভুক্ত করতে চান কি চান না? এটাকে যদি ভদ্র ভাষায় বলি, শিক্ষার কি আপনি সম্প্রসারণ চান না সংকোচন চান? এরা আসলে শিক্ষার সংকোচনই চান। অর্থাৎ তাদের যেটুকু প্রয়োজন এর বাইরে লোকে তারা শিক্ষিত করবে না। এবং শিক্ষারও যেটা সবচেয়ে ক্রিম, উপরের যে সারাংশ, এটা তারা বিদেশেই রাখবে। বিদেশে যেতে যে খরচ বেশি, এই জন্য তারা এখানে আমাদের বিশ্ববিদ্যালয় রাখছে। বলতে আমরা তো বেকার হতাম। আমাদেরকে বলা হচ্ছে আমাদের যে ছেলে মেয়েগুলো এখানে না থেকে ইন্ডিয়ায় চলে যেত পড়াশোনার জন্য, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্রে, ইউরোপে চলে যেত, সবাই যেতে পারতো না। এখন আরো একটু বড় হয়েছে মধ্যবিত্ত শ্রেণী। দিনাজপুর থেকে এসে সে ঢাকা ইংরেজি মিডিয়ামে পড়তে পারে, কিন্তু তার পক্ষে ঢাকা ছেড়ে কানাডা যাওয়া সম্ভব ছিল না। তো এইটাই লাভ হচ্ছে আমাদের। মানে লাভের মধ্যে এখন হচ্ছে দুই আর কি বলে, আমরা মানে খাই আর শুই। এখানে ঢাকাতেই আপনি খাচ্ছেন বা ঢাকাতেই শুচ্ছেন, কিন্তু কিছুদিন পরে আমরা ছোটবেলায় যে, আমি এখন আসি, বিশ্ববিদ্যালয়টা একটু আলাদা তর্কের বিষয়। আমাদের প্রাথমিক বিদ্যালয় অথবা উচ্চ বিদ্যালয়, এইখানে ইংরেজি মিডিয়াম চালু করার ক্ষেত্রে একটা নতুন অভিনব ঘটনা ঘটছে বাংলাদেশে। সেটা কি? জাতীয় শিক্ষা কার্যক্রম ইংলিশ ভার্সন। অর্থাৎ এইটা কেন করলো তারা? কারণ তাদের যুক্ত হচ্ছে কি, যারা আগে ইংরেজি কিছু এলিট লোক পড়তো, অক্সফোর্ডের পরীক্ষা, ক্যামব্রিজের পরীক্ষা, এগুলো আমরা ক্যামব্রিজ বলতাম, এ লেভেল ও লেভেল এগুলি বলতাম। আবার ওদের লেভেল বলে শুদ্ধ করে তোরা লেভেলস বলেন, আমাকে বলকে এ লেভেলস ও লেভেলস বলেন। আমি জানি না, আমার জিব্বায় আসেও না। তো এই হচ্ছে আমাদের তথাকথিত বিত্তবান শ্রেণীর দশা। তারা যে ছেলে মেয়েগুলো তৈরি করছে, যাদের কথা আপনি বলছেন, এদের সাথে কথা বললে অবাক হতে হয়। এরা ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, কিন্তু তারা ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বলতে রাজি হয় না। এবং তাদের বাংলা বলাটাও অনেকটা এক ধরনের মানে ভেবাচেকা খাওয়া বাংলা বলার মতো। কাউকে তুমি নার্ভাস হলে যেভাবে বলে সেভাবে বলে, উচ্চারণ ঠিক হয় না। এটা ওদের দোষ দেব না আমি। আপনি সর্বক্ষণ যদি ইংরেজি বলতে থাকেন তাহলে তো আপনার ইংরেজিটা প্রধান ভাষা হবে। এখন কথা হচ্ছে, স্বাধীন বাংলাদেশে এই ঘটনা এত দ্রুত বিকশিত হতে পারলো কিভাবে? আমি ওনাদের রিপোর্ট থেকে জানলাম প্রায় 4 লক্ষ ছেলে মেয়ে, এটা কোন বছরের কথা মনে নাই, মোটামুটি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ে। প্রত্যেক বছর নয়, হয়তো সারা সময় স্কুলে পড়ে। তো এই সংখ্যাটা এখনো দেশের তুলনায় ক্ষুদ্র, কিন্তু সংখ্যাটা ছোট নয়। এদের যে মাতৃভাষার প্রতি এক ধরনের অবজ্ঞা জন্মাচ্ছে, এটা কিন্তু অনিবার্য, তোরা জানে। অবজ্ঞা শব্দের অর্থ কি? এখানে অন্য যারা বাংলায় কথা বলে তাদেরকে তারা দ্বিতীয় শ্রেণীর মানুষ মনে করে, কিন্তু বাস্তবে ইতিহাসের সত্য কি, তারা নিজেরাই দ্বিতীয় শ্রেণীর মানুষ। কিন্তু একটা জিনিস এখানে ধ্রুব, কে দ্বিতীয় কে প্রথম বড় নয়, দুটো শ্রেণী হয়ে যাচ্ছে। অধ্যাপক আব্দুর রাজ্জাক অন্যান্য কথার মধ্যে 1980 সনে বাংলাদেশ স্বাধীনতার 10 বছরের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বক্তৃতা দিয়েছিলেন, মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি বক্তৃতা, বাংলাদেশের স্টেট অফ দ্য নেশন, ওইখানে উনি পরিষ্কার করে বলেছিলেন যে নীতিতে দেশ অগ্রসর হচ্ছে, অচিরে এটা দুই জাতিতে বিভক্ত হবে। কথাটা নতুন কিছু না, ইংরেজদের মহাপণ্ডিত কথা বলেছেন আগে, কিন্তু বাংলাদেশে এটা আমরা দেখতে পাচ্ছি। কি শুধু এর গোড়ায় যদি যান, এটা হচ্ছে যেভাবে আমরা আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ঢুকে পড়েছি অধস্তন হিসাবে, ওদের কাঁচামালের যোগানদার না হয়ে এখন আমরা ওদের সেমি কাঁচামাল, সেমি পাকা মালের যোগান ধরেছি। এই যে আমাদের RNG, রেডিমেড গার্মেন্টস, এটা কি? এটা হচ্ছে সেমি পাকা মাল। আপনি কাঁচা সুতা রপ্তানির বদলে অথবা ইয়ার্ন রপ্তানির বদলে আপনি সেলাই করা শার্ট রপ্তানি করছেন। মানে দুইটা প্রক্রিয়া, ইংরেজিতে বলে ভ্যালু অ্যাড করে দেখছেন, মূল্য সংযোজন কর দিয়ে আপনি পাঠাচ্ছেন। তো এই জাতীয় জাতির পক্ষে কোনো মৌলিক শিল্প জীবন করা সম্ভব নয়,
এরকম মৌলিক চিন্তা করা সম্ভব নয়। অথচ বাংলাদেশেই পৃথিবীতে প্রথম বলে ডিজিটাল বাংলাদেশ কথাটা চালু করছে। কোন দেশের নামের সাথে ডিজিটাল শব্দটা প্রথম বাংলাদেশে যুক্ত হয়েছে। এখন হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারি না। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে বলেছিল, কিন্তু আমি তো বাংলাদেশের স্বাধীনতাহীনতায় লাফাতে চাই, বাঁচা দূরের কথা। কাজে মানুষ কখন স্বেচ্ছায় দাসত্ব বরণ করে, এটা হচ্ছে বাংলাদেশের উদাহরণ। অথচ বাংলা ভাষার মাধ্যমে এদেশের কার্যক্রম পরিচালনা কোনো কঠিন কাজ ছিল না, অন্তত তাত্ত্বিকভাবে টেকনোলজিক্যালি কঠিন কাজ ছিল না, এটা করা যেতে পারত। এই জন্য প্রধান প্রধান যে ক্ষমতার কেন্দ্রগুলো, আমি অন্যগুলোর কথা বলবো না, সেগুলো শিক্ষা ব্যবস্থা, আদালত ব্যবস্থা, সরকারি কার্যক্রম। এখন সরকারি কোনো কোনো আইনগুলো বাংলায় করছে। আইন বাংলায় করলে কিছু আসে যায় না যদি আইন বাংলায় চালু না হয়, পড়ানো না হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে কেন ইংরেজি মিডিয়ামে আইন পড়ানো হচ্ছে? কারণ আমাদের উচ্চ আদালতে এটাই সম্মানিত ভাষা। যেদিন উচ্চ আদালতে বাংলা বাধ্যতামূলক হবে, নিম্ন আদালতে বাংলা ছাড়া অন্য ভাষা ব্যবহার করাটা যাবে না, তাহলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাধ্য হয়ে বাংলায় আইন পড়তো। এখন যারা বিলেত থেকে পড়ে আসে, বিলেত থেকে পড়ে আসা ব্যারিস্টারদের তো মর্যাদা কেন? মানে এইটার মধ্যে একটা জল। আমাদের নোবেল পুরস্কার অর্থনীতিতে যেমন একটা জালিয়াতি, এই ব্যারিস্টারের কথাটা একটা জালিয়াতি, এটা আইনগতভাবে নিষিদ্ধ। অথচ দেখেন যারা আইনের রক্ষাকারী তারা সব নিজেদের ব্যারিস্টার লেখেন আগে আগে। তাদের যদি আত্মমর্যাদা বা কোন রকমের আত্মমর্যাদার বোধ থাকতো, তাহলে তারা এসব ব্যবহার করতো না। বাংলাদেশে একসময় মোক্তার, অ্যাডভোকেট, ব্যারিস্টার তিনটাই ছিল। বাংলাদেশ হওয়ার পর এটা আইন করে নিষিদ্ধ করা হয়েছে, সবাই হবে অ্যাডভোকেট, কেউ মোক্তার থাকবে না। ওই যে ডাক্তারদের মধ্যে আগে এলএমএস বলে একটা ডাক্তার ছিল, এখন তা হবে না, সবাই এমবিবিএস হবে। একইভাবে বলা হচ্ছে যে বাংলাদেশের ব্যারিস্টারও থাকবে না, কিন্তু তারপরে লোকে জোর করে ব্যারিস্টার কথা লিখতেছে কেন? ইংল্যান্ডে সে ব্যারিস্টার হতে পারে, বাংলাদেশে সে ব্যারিস্টার নয়। ইংল্যান্ডের কোর্টে যদি ব্যারিস্টার হয়, তারপরে সে বলতে পারে যে ইংল্যান্ড থেকে তাকে ধার করে এনেছি। বাংলাদেশের কোর্টে যদি রেজিস্ট্রি করেন, তাহলে তিনি অ্যাডভোকেট। এমন যারা আইনগতভাবে সূক্ষ্ম, তারা কিন্তু ওটা লেখে, কিন্তু আবার নামে সেটা বারের ল লেখে। কিন্তু সমস্যাটা হলো বাংলাদেশ বারের ল কোনো একটা ডিগ্রি নয়, এটা একটা ডিপ্লোমা। কিন্তু আমি উদাহরণ দিচ্ছি, বারের লোওয়ালাদের দাম বেশি হচ্ছে কি জন্য? কারণ তারা ইংরেজি জানে, অ্যাটলিস্ট জানে বলে আমরা বলি, এই কারণেই। তা আমি বলবো বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় যদি আমরা বাংলা চালু করতে পারতাম সঠিকভাবে, আমাদের অনেক সমস্যার সমাধান হতো। কাজেই দেখা যাচ্ছে যদি আপনি ওখানে ওটা ঠিক না করেন, ঊর্ধ্ব মহলে কোর্টে ঠিক না করেন, তাহলে আইন শিক্ষা হবে না। মেডিকেল শিক্ষা, ইঞ্জিনিয়ারিং শিক্ষা সবই বাংলায় সম্ভব, কিন্তু শিক্ষার জন্য আপনার মানসিকতা থাকতে হবে। তো আমি দেখলাম বিষয় মূল্যপিলিকে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে এমন একজনকে, যিনি বুয়েটে 30 বছর অধ্যাপক ছিলেন, এতবার ডিন ছিলেন, এতবার অমুক ছিলেন, তিনি এই ক্লাবের সদস্য, ওই ক্লাবের সদস্য, রোটারি ক্লাবের সদস্য, তিনি ডেইলি স্টারে স্পোর্টস রিপোর্টার ছিলেন, সবগুলো কাহিনী লিখেছেন, ভালো লাগলো। কিন্তু তিনি কোথাও বাংলায় কিছু লিখেছেন সেটা বললে ভালো হতো। আমাদের এই যে আমাদের ইংরেজি শব্দ চালু হয়েছে, বুয়েট, কুয়েট, চুয়েট বলছে, এগুলো বলতে ভালো লাগে লোকে, এমনকি ডাকসু বানাইছি, এগুলো আপনি রোধ করতে পারবেন না। কিন্তু ডাকসু একটা ইংরেজি বিভিন্ন আদ্যাক্ষর নিয়ে তৈরি করা শব্দ, আমরা আকল করে বলছি। এখন আজকের লোকে, অর্থাৎ এখনকার যুগের ভাষা কি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডাবি বলে, ওটাকে রাবি বলে। এই যে মানসিকতাটা হলো, এটা হলো দ্রুত কোনো কিছু বলা, কিন্তু ভাষার প্রতি যদি সেই মনোযোগটাও তারা দিত। অথচ বাস্তব অবস্থা কি, বিশ্ববিদ্যালয়তে আমরা পড়াতে গিয়ে দেখলাম তো ইংরেজি কেউই জানে না। শতকরা 95 জন যেখানে যে ভাষায় অর্থ বুঝতে সক্ষম নয় এমএ পড়তে গিয়েও, তো সেইটাকে একটা ব্যর্থতা নয়? তাতে তারা শিক্ষা নিচ্ছে না। তারা মনে করে ওই 95 জনের আর পড়ানোর দরকার নাই। যে 5 জন ব্রিলিয়ান্ট যারা ইংরেজি বলতে পারে, যেমন আপনার কোনো লেখা যদি ইংরেজি জার্নালে ছাপা হয়, যে মর্যাদা দেওয়া হবে বাংলায় মর্যাদা দেওয়া হচ্ছে না। মজার বলছি, আমি তো গরিব লেখক, আমার 2-1টা বই আছে বাংলায়, কেন প্রায় বলতে ওনার তো কোনো লেখা নাই, একদিন সিরিয়াসলি বলছে, বলে না আমরা দেখলাম, বলে হয়তো বাংলায়। এই সেই নয়, বিরাট লোকদের মধ্যে ডক্টর তাজুল ইসলাম হাশমি, তিনি কানাডা থেকে নিয়মিত আমাদের বাণী দিচ্ছেন, আমার শিক্ষক, আমি সম্মান করেও বলবো, কিন্তু উনিও এক জায়গায় মন্তব্য করেছেন যে শরীরমূলত কোনো বই নেই। কারণ উনি জানেন না যে আমার 2-4টা বই বাংলায় আছে, কিন্তু যারা জানেন তারা বলে বাংলায় লেখা তো কোনো বই না, ওই বইয়ের সারবস্তু নাই, এটা বলা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এখানকার বহু ভাইস চ্যান্সেলরকে আমি এটা দেখেছি, উনি বলছেন বাংলা থাকা অন্তত বই থাকা নয়। এখন এই অবস্থা কেন আমরা পৌঁছলাম? বাংলা বই অন্তত ইংরেজির সমপর্যায়ে বিবেচিত হবে, সেই পর্যায়ে আমরা পৌঁছে না। এটা আমি স্বীকার করি যে আমাদের বইয়ের মান অত ভালো নয়, হয়তো আমি ইংরেজি যারা লেখে তাদের মতো লিখতে পারি না, এটা তো আমার ব্যক্তিগত ব্যস্ততা। কিন্তু সামষ্টিকভাবে বাংলা বইকে আপনি গণ্যই করবেন না। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে দেখা যায় বছরের শেষে বলে যে আপনার কি কি পাবলিকেশন তালিকা আছে, বাংলা আসলে ফেলাই দেয়, গণ্যই করে না।
তখন বলে যে স্কোপাস জার্নালে ইন্ডেক্স আছে কিনা। এখন বাংলায় স্কোপাস জার্নালে ঢোকায় কিনা আমি জানিও না, আমি স্কোপাস এগুলোতে আগ্রহী না। আমার কথা হচ্ছে আমি পড়াতে পারি কিনা। আমি যদি পড়াতে পারি তাহলে আমি লিখতে পারি কিনা, পারি। তা আমার এটা কোন জার্নালে বেরিয়েছে এটা বড় ব্যাপার। ঠিক আছে, বেরোলে তো হলো। আপনাদের যেরকম পিয়ার গ্রুপ, আমাদের কোনো পিয়ার গ্রুপ তৈরি হয়নি। বিশ্ববিদ্যালয়ে 95% জন শিক্ষক, আমি অভিজ্ঞতা থেকেই বলছি, তারা না পারে বাংলা, না পারে ইংরেজিতে লিখতে। তো সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলো কিভাবে? এই কথা আমি বললে বলে আপনি বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করতেছেন। আসলে সমস্যা হচ্ছে কি, বিশ্ববিদ্যালয় আমরা জানি না, আপনি যদি ওই ট্রেন স্টেশন চালু করলে উল্টো দিকে চলছে মনে হয়, কিন্তু মনে হচ্ছে পিলার গুলি দৌড়াচ্ছে মনে হয়, এখন তাই মনে হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয় পিছিয়ে যাচ্ছে, আমি কি করবো? আমি তো এক জায়গায় দাঁড়িয়ে আছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।